উৎফুল্লতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। একটা গল্প শেয়ার করি না, এটা গল্প ঠিক না, এটা আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। আজ থেকে 6-7 বছর আগে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সেশন ছিল সেম ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। তখনকার ডিআরআর যিনি ছিলেন তারেক মাহমুদ আজকে এখন উপস্থিত নেই। তুমি আমাকে পাঠিয়ে দিলেন, তুমি যাও রাজশাহীতে গিয়ে তুমি এই সেমিনারটা নাও। তো ডিস্ট্রিক্টের একটা বড় ইভেন্ট, রাজশাহী ইউনিভার্সিটিতে সেমিনারটা হবে। তো আমি অনেক প্রিপারেশন নিয়ে সবকিছু ঠিক করে গেলাম, কারণ পার্টিসিপেন্ট অনেক 300-400 পার্টিসিপেন্ট থাকবে, তাদের সবাইকে একসাথে ম্যানেজ করতে হবে। তো ভালো কথা, সেশনটা নিতে যাওয়ার পর আমি জানতে পারলাম যে সেশনটা ছিল 2-3 ঘন্টা, কিন্তু আমার পরেই যে সেশন স্পিকার ছিলেন উনি তখন আসবেন না। তো আসবেন না, তখন হোস্ট ক্লাব থেকে জানানো হলো যে আপনাকে আসলে বেসিক্যালি 5 ঘন্টা সেশনটা নিয়ে যেতে হবে। আর এখানে যেহেতু অনেক ইস্যু নিয়ে চিন্তা করতে হবে, তো আমি কিছুটা নার্ভাস হয়ে গেলাম যে 5 ঘন্টা রান করব, তাহলে তো আসলে সেশনের স্পিচে কন্টেন্ট থাকতে হবে। তো আমি সাথে সাথে স্টেজের পেছনে একটা রুমে ঢুকে গেলাম তাড়াহুড়া করে, আমার ল্যাপটপ ইউজ করে, সাথে যা টেক্সট যা ছিল সবগুলো নিয়ে গোছাচ্ছি খুব ভালো মতো, যাতে ঠিকভাবে আমি সেশনটা রান করতে পারি। কিন্তু সেই সময় একটা মেয়ে চলে আসলো। মেয়ে এসে যে বললো, স্যার আপনি এখানে কি করছেন, আপনার না আপনি স্পিচ? তো আমি বললাম যে না, আমি আসলে এখানে একটু জাস্ট কি করছি। তো বললো যে স্যার আপনি কি নার্ভাস? আমি বললাম না, আমি তো আরো খুশি হয়ে যাই, না নার্ভাস কেন হবো, সুন্দরভাবে দিব। তো উনি বললেন এইভাবে ঠিক দাঁড়িয়ে যে, স্যার আপনি যদি নার্ভাস না হন তাহলে লেডিস টয়লেটে দাঁড়িয়ে কি করছেন? আসলে আমি তখন এতই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কোথায় গিয়ে প্রিপারেশন নিচ্ছি সেটা না, স্টেজের পিছনে একটা রুম পেয়েছি, গিয়ে প্রিপারেশন নিয়েছিলাম। তো সেই থেকে আমি চিন্তা করলাম, যখন স্টেজে বা বিভিন্ন প্রোগ্রামে সেশন নিতে যাব, আসলে প্রেজেন্টেশন অনেক কিছু থাকবে, পেপার স্টেক সবকিছু থাকবে, কিন্তু সেগুলো দিয়ে আসলে ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না। সেই জন্য আজকের প্রেজেন্টেশনে আমার সাথে কোনো প্রেজেন্টেশন, কোনো টেক্সট, কোনো কিছু নেই। আজকে আমি আমার মাথার চেয়ে বেশি আমার হার্ট থেকে কথা বলবো আপনাদের সাথে। কথা দিয়ে কথা বলতে গেলে হয়তো এখানে ফিল্টার থাকবে, অনেক কিছু হবে, কিন্তু যখন এই ভেতর থেকে আসবে তখন রিয়েল কথাটাই আসবে। আপনারা যখন দেখবেন যে কখনো যদি নিজের পার্সোনাল কোনো কিছুতেই যখন কোনো অ্যান্সার মাথা দিয়ে বের হবে না, তখন ভেতরে জিজ্ঞাসা করবেন, দেখবেন রাইট অ্যান্সারটা পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের এখানে একটা কোশ্চেন করি আপনাদেরকে, আপনাদের এখানে কারা সাকসেসফুল হতে চান? একটু কি হাত তুলবেন? আচ্ছা, সবাই আমরা সাকসেসফুল হতে চাই। আচ্ছা এবার বলেন তো, কারা অলরেডি মনে করেন আপনি সাকসেসফুল? আচ্ছা, দেখেন যে আমরা সবাই সাকসেসফুল হতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গুটি কয়েক লোক মনে করছি আমরা সাকসেসফুল। কিন্তু আমি আপনাকে এখনই প্রমাণ করে দিতে পারি যে আমরা এই গুটি কয়েক না, আমরা এখানে যারা আছি তার অনেকেই অলরেডি সাকসেসফুল। কি প্রমাণ চান? আচ্ছা, আপনারা কি জানেন একটি কোম্পানির এমডি বা সিইও যারা একটি কোম্পানিকে রান করাচ্ছেন, ওনাদেরকে কতগুলো দিকে খেয়াল রাখতে হয়? উনি যখন একটি কোম্পানিকে রান করাচ্ছেন, ওনাকে ফিনান্স দেখতে হয়, ওনাকে অ্যাডমিন দেখতে হয়, ওনার কনসার্ন ম্যানেজার থাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে ওনাকে সেই ডিসিশনগুলো নিতে হচ্ছে। ফিনান্স হতে পারে, অ্যাডমিন হতে পারে, টেকনোলজি হতে পারে, যে কোনো এইচআর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং উনি রান করানোর পরে তার বয়স যখন 40-50 বছর হয়, তখন হয়তো উনি একজন সাকসেসফুল এমডি বা সিইও হন এবং তার কোম্পানি একটা পর্যায়ে চলে যায়, রাইট? আপনাদের এখানে কতজন প্রেসিডেন্ট অথবা পাস্ট প্রেসিডেন্ট আছেন, হাত তুলবেন? জি, একজন প্রেসিডেন্ট বা পাস্ট প্রেসিডেন্টকে আপনারা কি জানেন, যখন সে ক্লাবের প্রেসিডেন্ট বা পাস্ট প্রেসিডেন্ট হয়, তার যে 4টা ডিরেক্টর আছে, ফিনান্স ডিরেক্টর আছে, সাথে সাথে আদার্স যে কমিটি মেম্বাররা আছে, তাদেরকে দিয়ে আপনি রান করাচ্ছেন, সেখানে কিন্তু একজন এমডি যা করছে ঠিক একইভাবে আপনিও সাকসেসফুলি সেই ক্লাবকে নিয়ে সেই ডিরেক্টরদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং সেই এমডি 40-50 বছর বয়সে সেই ক্লাব, সেই কোম্পানিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য হিমশিম খাচ্ছে, সেখানে আপনি মাত্র 23-24 বছর বয়সে সেম ডিউটি পালন করে একটা টিমকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং সাকসেসফুলি এই বছরটা শেষ করছেন, এবং যারা পাস্ট প্রেসিডেন্ট আছেন তারা অলরেডি শেষ করে ফেলেছেন, রাইট? প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা আসলে মানি না। আমরা আমাদের লাইফে অলরেডি 90% সাকসেসফুল, কিন্তু আমরা সেটা মানি না। এবং আপনারা কি জানেন, এই যে সাকসেসফুলের পেছনে একজন মানুষ আপনাদের সেই সাকসেসফুল সেটাকে 100% ফুলফিল করতে পারে। একজন মানুষ
সেটাকে ফুললি কমপ্লিট করতে পারে? বলতে পারেন কে? সেটা হচ্ছেন আপনি নিজে। রাইট। আপনি যখন নিজেকে কোশ্চেন করবেন, যখন আপনি নিজে মোটিভেটেড হবেন এবং নিজে সেই কাজগুলো করতে পারবেন, তখন দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল। এবং এইটাই হলো আপনাকে মানতে হবে। ঠিক আছে? তো আজকের সেশনে আমরা দেখব যে আমরা যে 90% সাকসেসফুল এটা কেন, এবং যে 10% আমরা এখনো সাকসেসফুল না, সেখানে আসলে আমরা কিভাবে সাকসেসফুল হতে পারি। তো এই জন্য আপনাদের যে আজকের মাথায় ব্রেনটা সেটা আজকে একটু ওপেন করে দিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার কাছে কিছু চকলেট আছে, সাথে একটা চকলেটের বক্স আছে। আমি এখন টার্গেট থাকবে যে এই বক্সে আমার হাতের যে চকলেটগুলো আছে সেগুলো আমি বক্সে রাখবো। ঠিক আছে? বক্সে কিন্তু ঢুকছে না। আমি ভুলেই গিয়েছিলাম বা আমি খেয়ালই করিনি যে বক্সের ঢাকনাটা লাগানো। এখন যদি ঢাকনাটা খুলে আমি কিন্তু চাইলে চকলেটগুলো রাখতে পারি। রাইট? আজকের সেশনে এখন থেকে নেক্সট 30 মিনিটসে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেই জিনিসগুলো কমিউনিকেট করব, আমরা যেই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব, আপনার ব্রেনের মাঝখানে যে পর্দাটা আছে সেটা একটু সরিয়ে দিতে হবে। সবকিছু আপনার ব্রেনে ঢোকাতে হবে। সেশন শেষ হওয়ার পর আপনার কাছে যদি মনে হয় এই জিনিসগুলো আপনার পছন্দ না, আপনি সোজা যেটা করবেন ঠিক এইভাবে বের করে নিয়ে, ক্লিয়ার? কারণ যদি এই আমাদের সবার মাথায় ব্রেনের যে পর্দা যেটা বললাম, এরকম একটা বিশ্বাস আমাদের মাঝে আছে, সেই বিশ্বাসের বাইরে যদি আমি একটা কথা বলি, আপনার কাছে মনে হবে এই যে একটা চাপাবাজ কথা বলতেছে, বা বলবেন যে হয়তো এই যে আন্তাজে কিছু বুঝে না কথা বলছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আজকের কিছু সময়ের জন্য সেই বিশ্বাসকে সরিয়ে দিতে হবে। যে কথাগুলো আমরা শেয়ার করছি সেগুলো একটু আমরা ব্রেনের মধ্যে নেই, তারপরে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। রাইট? আপনারা কি বলতে পারেন যে কাদের ব্রেন সবচেয়ে ওপেন? জি, শিশুদের। রাইট? তাহলে আমরা কি কিছু সময়ের জন্য শিশু হয়ে যেতে পারি না? ইয়েস? ওকে। আমরা কথা বলছিলাম আমাদের লাইফের 10% এক্সপেরিয়েন্স নিয়ে, যেটা আমাদের লাইফে আমরা হয়তো মনে করছি আমরা সাকসেসফুল না, এবং আমরা দেখতে চাচ্ছি আমরা কেন সাকসেসফুল না। আমার হাতে কিছু আছে, দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন না? আমার হাতে এত বড় বড় গাছ আছে, যেখানে হাজার হাজার ডালপালা আছে, লাখ লাখ পাতা আছে, তাও দেখতে পাচ্ছেন না? আমার হাতে আছে কিছু বীজ। এই বীজগুলো কিন্তু কিছুদিন পরে গাছ হবে, তার ডালপালা হবে, তার পাতা হবে। ঠিক একইভাবে আপনার যে 10% প্রবলেম বলছেন, সেই বীজগুলো কিন্তু আপনার ভেতরে আছে। সেই বীজের এই গাছপালা, ডালপালাও আপনার ভেতরে আছে। আপনাকে সেই জিনিসটি বের করে নিয়ে আসতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই জিনিসটা আমরা বের করতে পারি না। কেন জানেন? কারণ আমাদের মাইন্ডটা হচ্ছে অনুর্বর। শুনতে অনেক কঠিন শোনালেও সত্যি কথাই আমাদের মাইন্ডটা, আমাদের ব্রেনের একটা সাইড হচ্ছে টোটালি অনুর্বর। এটা দোষ কিন্তু আমাদের না, দোষটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। ছোট কোনো বাচ্চা যদি আমার কাছে আসে, এসে যদি বলে আমি এই কাজটা করব, আমরা কি বলি সাথে সাথে? না, তুমি এটা পারবা না, এটা করবা না, এটা করলে তোমার প্রবলেম হবে। আপনি যখন আপনার কোনো বড় ভাইয়ের কাছে গিয়ে এইটা বলবেন আমি এটা করতে চাই, তখনই কি বলবে? না, তুমি এটা করবা না, এটা করলে এই প্রবলেম হবে, তুমি বিপদে পড়ে যাবা, সবকিছু। এবং
এই প্রবলেমের জন্য দেখা গেছে যে আমরা সব কোনো কিছু সামনে এগোতে চাইলেও আর এগোতে পারি না। আমাদের মধ্যে মাথার মধ্যে একটা বিশ্বাস ঢুকে গিয়েছে এইটা আমাকে দিয়ে সম্ভব না। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারি যে যখন আমি, আপনারা কি জিএসসির নাম শুনেছেন? গ্রুপ স্টাডি এক্সচেঞ্জ। আমাদের রোটারি একটা প্রোগ্রাম, বেসিক্যালি গ্রুপ স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামের আন্ডারে তিন চারজন ইয়াং প্রফেশনাল তারা আরেকটা দেশে যায় তার কালচারাল এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ করার জন্য। তো 2009-এ এই ডিস্ট্রিক্টের যখন জিএসসি সার্কুলার হলো, আমি অ্যাপ্লিকেশন করলাম। তো আমি আগের দিন খবর পেলাম যে অ্যাপ্লিকেশনে সব বাঘা বাঘা প্রফেশনালরা আছে, অনেক সিনিয়র রোটার অ্যাক্টররা আছে। তো আমি খুবই আপসেট হয়ে গেলাম যে এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না যেখানে যারা আছে। তো ভালো কথা, যখন আমার অ্যাপ্লিকেশনটা চলে আসলো আমার কাছে, আমি রাতের বেলা চেক করলাম, তখন সবাই বললো যে না এটা তোমার পক্ষে সম্ভব না, তুমি নেক্সট ইয়ারে দেখো জিএসসি প্রোগ্রামটার জন্য। সেখানে একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আমাকে অ্যাপ্লাই করে সেখানে যদি ইন্টারভিউতে আমি ভালো করতে পারি তাহলে আমি জিএসসি চান্স পাবো। এবং সে বছর জিএসসিটা ছিল ক্যালিফোর্নিয়াতে, ইউএস এর ক্যালিফোর্নিয়াতে একটা ডিস্ট্রিক্টে আমি যাব, 1 মাসের জন্য একজন যাবে এবং টোটাল কস্ট বেয়ার করবে রোটারি। তো ভালো কথা। তো সন্ধ্যাবেলা যখন আমাকে বলা হলো যে এটা তোমার পক্ষে সম্ভব না, তুমি এটা কিছুই করতে পারবে না, তখন আমি খুব আপসেট হয়ে গেলাম। তো দেখেন, আমি যখন অ্যাপ্লিকেশন করলাম তখন আমার মধ্যে কিন্তু ভেতরটা ছিল যে হ্যাঁ আমি কিছু করতে পারি, কিন্তু যখনই আমাকে বলা হলো তোমার পক্ষে এটা সম্ভব না, আমার কনফিডেন্সটা কিন্তু নেমে গেল। আমি রাতের বেলা যখন ঘুমোতে যাব তখন তার আগের বছরই জিএসসি তে গিয়েছিল আমাদের আরেক বড় ভাই রনি ভাই, উনি ওই বছর ব্রাজিলে গিয়েছিলেন আগের বছর। উনি আমাকে ফোন দিলেন যে তোর কি অবস্থা প্রিপারেশনের। আমি বললাম যে না আমার পক্ষে সম্ভব না, এই সবাই বললো যে এরকম হবে না, যেভাবে বাঘা বাঘা লোকরা আছে আমি পারবো না। উনি জাস্ট আমাকে বললেন যে এই সব কিছু ভুলে যা, কে আছে চিন্তা করার দরকার নেই, তুই নিজে প্রিপারেশন নে, জাস্ট কালকে দেখ কি হয়। তো সেই কথা শুনে আমার কাছে মনে হচ্ছে না তাহলে একটা ট্রাই করে দেখি। আমি সেই ঘুমটুম বাদ দিয়ে সারা রাত বসে একটু প্রিপারেশন নিলাম, নিজেকে একটু রিপ্রেজেন্ট করার জন্য যা যা প্রিপারেশন নিলাম। পরের দিন সকালে গিয়ে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ খুব ভালো হলো। বের হয়ে এসে দেখি আবার একই অবস্থা, যে সবাই আরে সব বড়রা খুব আলোচনা করছে, তাদের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আমি মন খারাপ করে আবার চলে গেলাম বাসায়, যে আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু যখন আমি বাসায় গেলাম, আরো মজার জিনিস, বাসায় গিয়ে যখন আমি টিভি ছাড়লাম, টিভিতে দেখি ম্যাট্রিক পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামে তারা বলছে তারা কেন অকৃতকার্য হয়েছে। মানে আমার মনটাও খারাপ যে একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু যে যা শুনলাম আমি দেখি আমার সাথে একই মিললো, ওইখানে হয়েছে আমি এখানে হয়েছে। কিন্তু 3টার সময় জিএসসি চেয়ারম্যান আমাকে ফোন করে কনগ্রাচুলেশন জানালেন যে আমি সিলেক্টেড হয়েছি সেই জিএসসি যাওয়ার জন্য ক্যালিফোর্নিয়াতে। আপনারা দেখেন যে সেদিন যদি ওই বড় ভাই আমাকে কোনো ইনফরমেশন না দিত, আমার কনফিডেন্সটা গ্রো করাতে না পারতো, তাহলে কিন্তু আমি জিএসসি তে যেতে পারতাম না, ইন্টারভিউতে ভালো করতে পারতাম না। ঠিক এই জিনিসগুলোই আমাদের সোসাইটিতে হচ্ছে। আপনাদের ব্রেনের এই পর্দাটি সরিয়ে ফেলতে হবে। আপনারা কি জানেন হাতিকে কিভাবে বশ মানায়? বনের বুনো হাতিকে যখন বশ মানাতে চায় তখন বড় বড় গাছের গুড়ি রাউন্ড করে সার্কেল করে সেখানে বোনা হয়, মানে গাড়া হয়। তারপরে সামহাউ ট্র্যাপ ক্রিয়েট করে তাকে ভেতরে নিয়ে আসা হয় এবং টোটালি আটকে ফেলা হয়। তারপরে তাকে 7 দিন খাবার দেওয়া হয় না, 3 দিন খাবার দেওয়া হয় না। হাতি যখন উইক হয়ে যায় তখন সিনে চলে আসে হাতির যে ট্রেনার, সে এসে হাতিকে বলে তুমি সুর তুলো, বিভিন্ন অঙ্গভঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। হাতি দেখতে পায় যে ও যদি কখনো সুর তুলে ও একটা কলা পায় বা একটা খাবার পায়। সেখান থেকে হাতির মধ্যে একটা চলে আসে যে ট্রেনারই হচ্ছে তার লর্ড বা তার গড। ট্রেনার তাকে যা বলবে তাকে তাই করতে হবে এবং তাই করলেই সে খাবার পাবে। এভাবে মাসের পর মাস ট্রেনিং এর মাধ্যমে হাতি টোটালি ট্রেনারের বশভূত হয়ে যায় এবং তারপর থেকে হাতিকে কিন্তু চেইন দিয়ে বেঁধে রেখে সার্কাস বা বিভিন্ন কাজ ইউজ করা হয়। কেউ কিন্তু হাতির কানে গিয়ে বলে আসে না যে তুমি যদি চাও এক ঝটকায় সেই চেইনের শিকলটা তুমি খুলে ফেলতে পারো, তুমি যদি চাও তুমি আবার বনে ফিরে যেতে পারো, বা তুমি যদি চাও এই কাজটা করতে পারো। সেই জন্য সেই হাতি চিরজীবনের জন্য সেই ট্রেনারের আন্ডারে চলে যায়, সেই সার্কাস টিমের সাথে চলে যায়। ঠিক একইভাবে আপনার যে ব্রেনে আমি যেটা বলছি যে অনুর্বর,
আমাদের চারপাশে আমাদের ব্রেনকে যেটাকে টোটালি নষ্ট করে দেওয়া হয়েছে সেই ছোটবেলা থেকে বছরের বছর পর শুনতে শুনতে যে এইটা আমার পক্ষে সম্ভব না, সেইটা যদি সরিয়ে ফেলতে পারি সেইটাই একমাত্র সম্ভব আমাদের সেই সাকসেসফুলকে উপরে নিয়ে যাওয়া। এবং সেটা করতে পারবেন শুধুমাত্র আপনি। আপনার কনফিডেন্স লেভেল যখন আপনি অনেক উপরে নিয়ে যেতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে ইয়েস আপনি এটা করতে পেরেছেন। এবং সেইভাবেই আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন। কি ক্লিয়ার কথাটা, যে আপনার ব্রেন কোথায় ফার্টাইল করতে হবে? আপনার ব্রেন ফার্টাইল হলেই সবকিছু সম্ভব। তাহলে কি আমি আপনাদেরকে বলতে পারি, আমরা সবাই বলতে পারি যে হ্যাঁ, কালকে পর্যন্ত যা হয়েছে, আজকে সকাল পর্যন্ত যা হয়েছে সব ভুলে যাই, যদি আজকে থেকে এখন থেকে আমি চিন্তা করি যে হ্যাঁ ইয়েস, আমার মধ্যে যদি সেই কনফিডেন্সটা গ্রো করে এবং সেই জিনিসটা থাকে, তাহলে আমি অবশ্যই এটা করতে পারবো। ইয়েস, রাইট, ইয়েস, অবশ্যই, ইয়েস। এই কনফিডেন্সটাই থাকতে হবে এবং সেই জিনিসটা যখন হবে সেইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের মাথা যেহেতু ফার্টাইল হয়ে গেল, তাহলে আমার মনে হয় যে এটা সেলিব্রেট করা উচিত, রাইট? সবসময় মনে রাখবেন, নিজের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করবেন, এটা সেলিব্রেট করবেন, তাহলে সেই কনফিডেন্সটা আরো গ্রো করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমি সার্জনকে বলবো যে এই চকলেটটি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। আই থিংক এটা এখন দিলে হয়তো সেশনে আবার হয়ে যাবে, আমরা পরে এটা আপনি শেয়ার করবেন সবার সাথে। কিন্তু এটা আপনাদের জন্য, এরপরে আপনাদের সাথে দিয়ে দেওয়া হবে, অ্যাপেলের সাথে দিয়ে দেওয়া হবে। তো তো আমাদের ব্রেন তো ফার্টাইল হয়ে গেল, কিন্তু সেশনটা শেষ হয়ে যাবে আজকে। কনফারেন্স থেকে আমরা যে যার এলাকায় ফিরে যাব, 3 দিন 4 দিন আমাদের ভেতরে সেই কনফিডেন্সটা থাকবে। তারপরে কিন্তু আস্তে 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 আবার জমি যেরকম উর্বর হয়ে যায়, সেই জমি যদি আপনি কাল্টিভেট না করেন, জমিতে যদি লাঙল না দেন, সেই জমি কিন্তু আবার অনুর্বর হয়ে যায়। আপনার ব্রেনের যেই ল্যান্ড আছে, আপনার ব্রেনকে ফার্টাইল করার, কাল্টিভেট করার দায়িত্ব কিন্তু আপনার নিজে। সেই জন্য সেই পজিটিভ থিংকিং আপনার মধ্যে থাকতে হবে। যদি সেই পজিটিভ থিংকিং আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, রাইট? আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। টেকনোলজিতে বা আমরা মোটামুটি এখানে সবাই তো ইউনিভার্সিটিতে পড়ছেন, ঠিক না? ম্যাক্সিমাম লোক আমরা ইউনিভার্সিটিতে পড়ি। আপনারা কি কখনো শুনেছেন, আচ্ছা আগে যদি বলি যে ইঞ্জিনিয়ারিং সেকশনে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি কোনটা? সারা বাংলাদেশে আমরা সবাই এক মুখে বলি বুয়েট। এছাড়া আরো 3-4টা ইউনিভার্সিটি সাপোজ আছে ঢাকাতে, আইইউটি বা আদার্স, যাই হোক। তো যখন আপনারা সাপোজ, আমি নিজেও বুয়েটে পড়ি নাই, তো আমরা দেখা গিয়েছে যে আমরা যদি কেউ বুয়েটে চান্স না পাই, তাহলে ফ্যামিলি থেকে কিন্তু আমরা 10টা কথা শুনি, ঠিক না? তুমি বুয়েটে চান্স পাও নাই, হাই হাই, তাহলে তুমি জীবনে কি করবা? এই তুমি কোথায় চাকরি করবা? এই চাকরি নিয়ে তুমি কি করবা? এই যে তুমি এখান থেকে যে রেজাল্ট করতে যাচ্ছ, সেখানে তোমার জীবনে আর কত দূর আগাবে? তুমি আর জীবনে তো বড় কিছু চিন্তা করতে পারবা না। এরকম শুনতে পেয়েছি আমরা, সব সময় শুনতে পাই। সেই জন্য তখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার ভেতরে বা আমাদের ভেতরে যে জিনিসটা থাকে যে আমি সামনের দিকে এগিয়ে যাব, আরো ভালো কিছু করতে পারবো, সেটা আস্তে আস্তে নেমে যায়। কিন্তু আপনারা কি জানেন, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই যে একটা দেশের বড় বড় ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যারা পড়ে, তারা কত পার্সেন্ট কাজ করে? আমি যদি আমার গ্রামীণ ফোনে, আমি আমার বলছি এখন লাইক আমি 2 ইয়ার্স মানে লাস্ট 6 ইয়ার্স গ্রামীণ ফোনে কাজ করেছি। তো গ্রামীণ ফোনে যদি স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি, গ্রামীণ ফোনের মাত্র 20% লোক হচ্ছে এই সব ইউনিভার্সিটি থেকে আসা, এই ভালো ইউনিভার্সিটি বললাম। আর বাকি 80% লোক কিন্তু আমার আপনার যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে গিয়ে আজকে টোটাল গ্রামীণ ফোনকে চালাচ্ছে। তাহলে এই 80% লোক যদি সেই কাজ করতে পারে, আমি আপনি কি করতে পারবো না? অবশ্যই। সেই চ্যালেঞ্জটা আমাদের মধ্যে থাকতে হবে, ইয়েস আমরাও এই কাজগুলো করতে পারবো। কিন্তু এই জিনিসটা আপনার ভেতরে আসতে হবে, আপনার মাথায় সবসময় পজিটিভ থিংকিং আসতে হবে। আপনার মনে এখন বলতে পারে, আরে আমি তো এখন খুব জোশ নিয়ে বললাম, কিভাবে সম্ভব এই গ্রামীণ ফোনে চাকরি পাওয়া, বা আরেকটা মাল্টিন্যাশনাল ব্রিটিশ আমেরিকান টোবোকোতে কিভাবে চাকরি করব, বা রবিতে কিভাবে চাকরি করব। কিন্তু আপনার মনে যখনই কোনো নেগেটিভ কোশ্চেন আসবে, আপনার মন থেকে আবার সেম কোশ্চেন আসতে হবে, ইয়েস আমার পক্ষে এটা সম্ভব। মন আবার বলবে, না তুমি কিভাবে সম্ভব, এইখানে থেকে তুমি ওইখানে কিভাবে যাবা, না সম্ভব। যখন আপনি 4বার 5বার নিজেকে বলবেন, তখন দেখবেন অবশ্যই সম্ভব। আমি ছোট্ট আমার একটা এক্সপেরিয়েন্স বলতে পারি। যেহেতু আজকে আমরা টোটালি এঙ্গেজ রোটরেক বিল্ড ক্যারিয়ার আমরা এই সেশনের উপরে করছি, আমি আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্সের চেয়ে রোটরেক এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে বেশি শেয়ার করছি। এটা আপনাদের সাথে আরো মোর ফ্যামিলিয়ার হবে। 2001-এ আই থিংক এখানে সিনিয়র রোটারিয়ানরা আছে, ওনারা হয়তো মনে করতে পারবেন, রাঙামাটিতে একটা পিকনিক হয়েছিল রাজু ভাইয়ের ইয়ারে। আমি অ্যাটেন্ড করেছিলাম, সেইটা আমার ফার্স্ট
পিকনিক ছিল রাঙামাটিতে। সায়েম ভাই মোস্ট প্রবাবলি চেয়ারম্যান ছিল, আমি পিকনিকের নামটা ভুলে গেছি, মামুন ভাই, প্রান্তিক, রাইট, মামুন ভাই ছিল চেয়ারম্যান। তো ভালো কথা, প্রান্তিকে গিয়ে আমি প্রথম চিনলাম যে ডিআরআর বলে কেউ আছে, সে এত সম্মান পাচ্ছে। তারপরে আমি দেখলাম পিডিআরআর এখানে অনেকে বসে আছে, কি সম্মান দেখে আমার মনে আসলো যে আমিও যদি ডিআরআর হতে পারতাম। তখন দেখলাম সবাই যখন পিডিআরআর বলছে, আমিও সবাইকে আমার পরিচয় দেওয়া শুরু করলাম, ইলমুল হক সজীব, এফডিআরআর, ফিউচার ডিআরআর। তো আমি 3-4 জনকে যখন বললাম, আমার ক্লোজ গ্রুপে বললাম, তো তারা যেখানে গ্রুপ হয় আমাকে ডাক দেয়, এই তো পরিচয় দে। আমি যখন গিয়ে খুশি হয়ে বলি যে হ্যাঁ ইলমুল হক সজীব, এফডিআরআর, তখনই বলে হাসাহাসি করে। তো না, তারা বুঝতে পারতেছে, কিন্তু তারা হাসাহাসি করে আমাকে বেসিক্যালি আন্ডার এস্টিমেট করছে যে এই মানে একটা ছোট বাচ্চা ছেলে আসছে, সে এফডিআরআর বলতেছে, তো এটা তার একটা মজা। তো আমি বুঝতে পারতেছি যে তারা আমাকে বেসিক্যালি এনকারেজ না করে তারা আমাকে ডিমোটিভেট করছে। তো সেই 2001 থেকে আমার সেই চিন্তাটা আস্তে 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 ভ্যানিশ হয়ে যাচ্ছিল। তারপর থেকে কিন্তু যখন আমি একটু আস্তে আস্তে প্রেসিডেন্ট হলাম, ফার্স্ট প্রেসিডেন্ট হলাম, ডিস্ট্রিক্টের বিভিন্ন পজিশন হোল্ড করলাম, আমার ভেতরে এই জিনিসটা কখনো আসে নাই আমি ডিআরআর হতে পারি। আমার মধ্যে এই জিনিসটা কখনো আসে নাই যে আমি ডিআরআর আমার পক্ষে সম্ভব, আমি কাজ করতে পারি। কারণ কি, সেখান থেকে যে ব্রেন একটু আগে বলেছে, সোসাইটির সেই ব্যাক ফায়ারের জন্য আমি আস্তে আস্তে সেই সোসাইটি থেকে ঠিক আমাকে কি করে ফেলেছে। কিন্তু একটু আগে যেটা বললাম যে কাল্টিভেট, আপনাকে পজিটিভ থিংকিং করানো, আপনার কনফিডেন্সটা আবার ফিরিয়ে আনা, সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তখন সেই 2009-এ যখন আমার পক্ষে, আমি জানি যে আমার পক্ষে সম্ভব না, আমার ফ্যামিলি, আমার কাজ, কোনো কিছু, মানে বিভিন্ন কোশ্চেন আমার মধ্যে চলে আসছে, তোমার পক্ষে সম্ভব না। তখন আমি সত্যি কথা, আমি একজনের কথা মানে খুব গর্ব করে বলতে পারি, উপস্থিত আছে রবিন ভাই, পিডিআর রবিন ভাই, উনি আমাকে প্রতি কোশ্চেনের এগেইনস্টে সেকেন্ডে কোশ্চেন করেছে, না তোমার পক্ষে সম্ভব, না তোমার পক্ষে সম্ভব। আমি বিভিন্ন যুক্তি দেখাচ্ছি, উনি আমাকে পাল্টা যুক্তি দেখাচ্ছেন। সেইখান থেকে আস্তে 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 আমার মধ্যে গ্রো করেছে, ইয়েস আমার পক্ষে সম্ভব, আমিও ডিআরআর হতে পারি। ওই পর্যায়ে যাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন বা যে কষ্টটুকু করার দরকার বা যতটুকু ফাইট করা দরকার, সেই জিনিসটা আমি করতে পারি। সেই কনফিডেন্স যখন আমি গ্রো করতে পেরেছি, আমার ভেতরে যখন উনি এই বীজটা ঢুকিয়ে দিতে পেরেছে এবং সেই কনফিডেন্সটা গ্রো করেছে, তখন আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং তার ফলশ্রুতিতে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। সেজন্য সেই কনফিডেন্সটা আপনাদের ভেতর অনেক বেশি থাকতে হবে, পজিটিভ থিংকিংটা আপনার ভেতরে থাকতে হবে। যখন এই পজিটিভ থিংকিং আপনার মধ্যে অনেক বেশি চলে আসবে, তখনই বুঝবেন যে ইয়েস কাজ হচ্ছে। আপনি যখন পজিটিভলি বললেন, কিছুক্ষণ আগে আমরা সেলিব্রেট করলাম না যে ইয়েস আমরা করতে পারি, তখনই কিন্তু আমি বলতে পারি আপনার লাইফের চেঞ্জিংটা তখন শুরু হয়ে যায়নি। আমি আপনাকে বলে দিতে পারি আপনার লাইফের চেঞ্জিং অলরেডি হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র সময়ের ব্যাপার, সেটা দেখা। আমরা পজিটিভ থিংকিং গুলোকে কিভাবে করতে পারি সেটা যদি আপনার সাথে একটু শেয়ার করি। আপনারা কি সবাই জানেন যে সকালে যদি আমি ব্যায়াম করি তাহলে স্বাস্থ্য ভালো থাকে, রাইট? আমরা সবাই চাই না সকালে উঠে ব্যায়াম করতে? কতজন আমরা সকালে উঠে ব্যায়াম করি বলেন তো? 2 জন, 3 জন, 4 জন। এটা একটা মানুষকে সুস্থ থাকার জন্য। তো আমাদের কি হয়, আমি একেবারে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি, আমরা খুব চিন্তা করলাম যে ইয়েস আমি আজকে রাতে আর্লি ঘুমাবো, কালকে সকালে উঠে আমি ব্যায়াম করবোই, মাস্ট। খুব ভালো কথা, আমি 10টার সময় ঘুমাতে গেলাম, বিছানায় শোয়ার পর মনে হলো না আজকে তো ফেসবুকটা দেখা হলো না, একটু মোবাইলে শুয়ে শুয়ে দেখি। এই শুরু হলো ফেসবুকে দেখা। তখনই চ্যাটে হয়তো কোন বন্ধু সাথে সাথে নক করলো, 2টা লাইক দিলাম, 2টা কমেন্টস করলাম, কমেন্ট দেওয়ার পর ওয়েট করলাম দেখি ও রিপ্লাই দেয় কিনা, তাহলে আবার করি। এই 12টা বেজে গেল, ও আজকে তো 12টা বেজে গেল, থাক আমি নেক্সট দিন কালকে থেকে আমি এটা করবো। তখন মন বলল না এটা তো সম্ভব না, আমাকে সত্যি সুস্থ হওয়ার জন্য এটা করতেই হবে। না, তারপরে আসলো যে একটা মানুষকে তো 7 ঘন্টা ঘুমাতে হয়, আমি একটা আর্টিকেলে পড়েছি 8 ঘন্টা ঘুমাতে হয়। তো আমি যদি ভোরে উঠি এটা আমার স্বাস্থ্যের জন্য খারাপ, তাহলে ব্যায়াম করার দরকার নেই, ঘুমানোটা খুব জরুরি। তো সেই মন হয়ে দেখা গেল যে আর হলো না। কিন্তু আপনি যদি নিজের মধ্যে পাল্টা অ্যান্সার গুলো রেডি থাকে, তাহলে কোনোদিন আপনাকে সেই জিনিসটা করতে পারবে না। আপনার মনে যখন কোশ্চেন আসবে যে 8 ঘন্টা ঘুমালে একটা মানুষ সুস্থ থাকে, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে না, একদিন 8 ঘন্টা কম ঘুমিয়ে কালকে আমি ঠিক আবার 10টায় ঘুমাবো।
আমি তো অনেক দিন সকালে, আজকে যখন আপনারা এখানে এসেছেন, অনেকে হয়তো অনেক সময় ভোরে গিয়ে আপনাদের বাস ধরতে হয়েছে না, ট্রেন ধরতে হয়েছে না, আগের দিন ব্যাগ গুছা থেকে রাত 12টা 1টা বেজে গিয়েছে না, তখন যদি উঠতে পারেন তাহলে এখন কেন উঠতে পারবেন না? সেই অ্যান্সার আপনার ভিতরে আসতে হবে। কি মনে হতে পারে আপনার কাছে যে আমি কালকে অফিসে যদি যাই, অফিসে তো ঘুম ধরলে বসের সেই কাজগুলো করতে পারবো না, বকা খেতে পারি, কিন্তু মনে সেম কোশ্চেন অ্যান্সার আসতে হবে। ঘুম ধরলে কি করব? আমি 2 কাপ কফি খাবো, 3 কাপ চা খাবো, ঘুম কই চলে যাবে? কিন্তু সেই কোটি টাকার দেহ, আপনার হাতে অনেক টাকা পয়সা আসতে পারে, এই দেহ আর ব্যাক করে আসবে না। সেই কোটি টাকার দেহ যেটা অমূল্য, সেই দেহ কিন্তু আর ফিরে পাবেন না। সেইটার জন্য সেই পাল্টা কোশ্চেন গুলো আপনার মধ্যে আসছে। ক্লিয়ার কথাটা? সেই জিনিসটাই কিন্তু যখন আপনি ভেতরে আনতে পারবেন, তখনই কিন্তু দেখা যাবে যে ইয়েস, আপনি সাকসেসফুলের পথে আছেন। তার মানে কি, আমাদের ব্রেন অলরেডি ফার্টাইল হয়ে গিয়েছে। আমরা যেটা বললাম যে আমাদেরকে সেই পজিটিভ চিন্তাগুলো করে, তারপরে আমরা কাল্টিভেট করে, কনফিডেন্স গ্রো করে আমরা কাল্টিভেটও করতাম। আমার স্বপ্ন আছে, আমার ব্রেনও ফার্টাইল হয়েছে, কিন্তু বীজটা তো বুনতে হবে। না বুনলে কি গাছ বের হবে? গাছ বের হবে না। তাহলে বীজটা বোনার জন্য কি করতে হবে? সেটাই হচ্ছে আপনার ট্র্যাক চুজ করা। আপনি আসলে কোন ট্র্যাকে যাবেন। আমাদের যে এই এন্ডে যেটা প্রবলেম হয়, আমরা যখনই ট্র্যাক চেঞ্জ করি, আমার এক ফ্রেন্ড ছিল, সে একটা রেস্টুরেন্ট বিজনেস করবে, তার খুব ইচ্ছা, ওকে ফাইন। ফার্স্টেই চিন্তা করলো যে আমি গুলশানে একটা রেস্টুরেন্ট দিব, সেই রেস্টুরেন্টের এই বিশাল ডেকোরেশন হবে, ডেকোরেশন করতে 1 কোটি টাকা খরচ হয়ে যাবে, রেস্টুরেন্ট যেহেতু গুলশানে হবে, এটার অ্যাডভান্স দিতে হবে 3 কোটি টাকা। হিসাব করে দেখা গেল 5 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট শেষ। 5 কোটি টাকা আমি কোথায় পাবো? তার স্বপ্ন শেষ। তো 5 কোটি টাকা সে কোথায় পাবে? সে তখন চিন্তা করলো যে হায় হায়, তখন তার ড্রিমটা আস্তে আস্তে পড়ে গেল। একটা ছোট বাচ্চাকে যদি আপনি বলেন দৌড়তে, ও কিন্তু দৌড় দিতে গিয়ে পড়ে যাবে। ওকে যদি আপনি শেখান, তুমি হামাগুড়ি দাও, ওকে যখন শেখাবেন আপনি দাঁড়াও, তুমি হাঁটো, তুমি তারপরে তুমি দৌড় দাও, তখন কিন্তু সে ফার্স্ট চলে যেতে পারবে। ঠিক একই ভাবে ট্র্যাক চুজ করার সময় মাথায় কোনোদিন রাখবেন না আমি 1 লাফে আকাশে উড়ে যাব। স্টেপ বাই স্টেপ আপনি যখন উপরে চলে যাবেন, তখন দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আরেকটা কথা আপনাদেরকে বলবো এখন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন। জীবনে যা শিখেছেন, যা অর্জন করেছেন, মানুষের সাথে শেয়ার করবেন। কখনো কোনো কিছু ধরে রাখবেন না, তাহলে দেখবেন যে যেই জিনিসটা ধরে রেখেছেন সেটা কমে গিয়েছে, যেটা শেয়ার করেছেন সেটা আরো বেড়েছে। ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। মারা যাবার পরে দুজন, একই গ্রামের দুজন লোক গেলেন, তো ওই পাশে গিয়ে বলা হলো, স্বর্গে গিয়ে বলা হলো, ঠিক আছে তোমাদের দুজনকে আবার পৃথিবীতে ব্যাক করা হবে, তোমাদের একটা উইশ বলো, তুমি ওখানে গিয়ে কি হতে চাও, যা হতে চাও তাই দিব। তো এক লোক বললো যে আমি আমার ওইখানে, আমাকে গ্রামে পাঠাও, আমি এমন লোক হতে চাই যে আমি খালি সবার কাছ থেকে টাকা পাবো, টাকা পাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই, আমার হাতে খালি টাকা আসবে, টাকা টাকা টাকা। ওর কাছ থেকে বললো ঠিক আছে তথাস্তু, তুমি ওই গ্রামে চলে যাও, তোমাকে ওইটাই দেওয়া হলো। আরেক লোকের কাছে আরেক লোককে বলা হলো, তুমি কি হতে চাও? বললো যে আমি জীবনে একটা সাধারণ জীবন লিড করতে চাই, শুধুমাত্র এতটুকুই আপনার কাছে আমার চাওয়া, আমার দরজায় যদি কোনোদিন কেউ কোনো চাওয়া নিয়ে আসে, সে যেন খালি হাতে না ফেরে। তখন বললো তথাস্তু, তুমিও যাও। দুজনই একই গ্রামে পাঠানো হলো। আপনি কি জানেন দুজনের ফিউচার কি হয়েছিল? প্রথমজন যে বলেছিল আমি খালি টাকা পাবো, টাকা 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 টাকা, সে কিন্তু আসলেই টাকা পেত, আসলে সে হয়েছিল ভিক্ষু। সবাই তাকে টাকাই দিত, সে টাকা 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 করে পাই। আর যে লোকটা বলেছিল আমার দরজায় কেউ যাতে ফেরত না আসে, সেই লোকটা হয়েছিল গ্রামের সবচেয়ে সচ্ছল ব্যক্তি, সে কোথা থেকে ফেরত আসবে, সে সবাইকে দিয়েছে। তো আপনাদেরকে এই জিনিসটাই বলবো, যে এই জিনিসটি আজকের আমাদের সেশনের থিম, আমাদের ডিআরআর আশরাফুল ইসলাম আলভির থিম, এঙ্গেজ রোটারেক বিল্ড ক্যারিয়ার। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে সবাইকে এই রোটারেকটা এঙ্গেজ করান। রোটারেক থেকে যে শিক্ষাগুলো আপনারা পাচ্ছেন, সেটা শুধু নিজের মধ্যে রেখে দিলে হবে না। আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, আপনার আদার্স যারা আছে, তাদেরকে রোটারেকে নিয়ে এসে একসাথে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন সামনে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। সেই জিনিসটা আপনাদের করতে হবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, এই ফিউচারকে বিল্ড করার জন্য সবাইকে রোটারেকটা এঙ্গেজ করতে হবে, এই রোটারি ফ্যামিলিতে এঙ্গেজ করতে হবে। তখনই দেখবেন যে আপনি এগিয়ে যেতে পারবেন। ফাইনালি একটা কথা বলবো, আপনাদের মধ্যে কে আছে যে অনেক টাকা চান? টাকা হোক, অনেক টাকা না হলেও টাকা হোক, কে কে চান? টাকা আমরা সবাই চাই। সলিউশন কি এটা বলেন? সলিউশন হচ্ছে যদি টাকা চান তাহলে টাকা দেন।
রাইট? এটা আমার জন্য খুব ভালো চান্স ছিল এখন। আমি আসলে বক্সটা দিয়ে দিয়েছি ভলান্টিয়ারকে, নাহলে আপনাদের সামনে গেলে হয়তো আপনারা এখন দিয়ে দিতেন আমাকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলবো ফাইনালি, আপনারা যখন মোটর গাড়ি চালান বা যে কোনো গাড়ি চলুক, সেই গাড়িতে কিন্তু তেল খুব বেশি লাগে না। সবসময় কি তেল নিতে হয়? তেল কিন্তু একটা লিমিটেড, সেই লিমিটেড তেল নিয়ে গাড়ি চলে। মনে রাখবেন, টাকা হচ্ছে জীবনের জন্য সেই লিমিটটাই। বেশি টাকা দরকার নেই, কম টাকা না, যেটা দিয়ে আপনার লাইফ সুন্দরভাবে চলবে সেই জিনিসটা চিন্তা করবেন। ওই মিলিয়নিয়ারের চেয়ে আপনি বেশি সাকসেসফুল হবেন, বাইরের লোকের কাছে সাকসেসফুল হওয়া বড় কথা না, নিজের কাছে সাকসেসফুল হওয়া বড়। মিলিয়নিয়ার হয়ে আপনি হয়তো আরেকজন থার্ড পার্টির কাছে অনেক বড় সাকসেসফুল, কিন্তু নিজের কাছে সাকসেসফুল হন নাই। সেই জন্য নিজের যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটাকে নিজের মধ্যে নিয়ে বাকিটুকু সবার মধ্যে শেয়ার করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। মনে রাখবেন, এই সাকসেসফুল সারা জীবন থাকবে, সারা পৃথিবী আপনাকে বলবে ইয়েস, এই লোকটা পৃথিবীতে এই কাজগুলো করে গিয়েছিল। আমি আশা করব আপনারা সবাই নিজেকে সেইভাবে ডেভেলপ করবেন, সেই কনফিডেন্সটা হাতে রেখে, করে সেই মাথার ব্রেনের সেই ব্যারিয়ারকে সরিয়ে দিয়ে ব্রেনকে অলওয়েজ কাল্টিভেট করে পজিটিভ থিংকিং করে সামনে এগিয়ে যাবেন। আমরা একসাথে এই বাংলাদেশকে এখন ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি? ইয়েস। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ বিডিআর